यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। আমি ভীষ্ম। সময়ের প্রয়োজনে আমি আবার উন্মুক্ত করেছি সুবিশাল সেই মহাকাব্যকে, যে কাহিনীর সূত্রপাত হয়েছিল হয়তো আমার জন্মেরও বহু বছর আগে, যখন হস্তিনাপুরের রাজা ছিলেন দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র ভরত, যার নামেই এই সুবিশাল দেশ ভারতবর্ষ। হস্তিনাপুর রাজ ভরত তার রাজ্যের সীমারেখাকে বীর বিক্রমে বিস্তৃত করেছিলেন হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত। প্রতিষ্ঠা করেছিলেন সুদৃঢ় ন্যায় আর প্রজাতন্ত্রের। বংশ পরম্পরায় হস্তিনাপুরের রাজাদের কাছে জন্মের থেকে কর্ম ছিল বড়, যেখানে রাজার ব্যক্তিগত সুখ দুঃখ ইচ্ছা অনিচ্ছা ছিল তুচ্ছ। প্রজাদের কল্যাণ বিধান, নিঃস্বার্থ প্রজা সেবাই ছিল একমাত্র রাজধর্ম। আর সেই পরম্পরা প্রথমবারের মতো ধাক্কা খেয়েছিল আমার পিতা হস্তিনাপুর রাজ শান্তনুর সময়। হয়তো সেদিনই লেখা হয়ে গিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের পটভূমিকা। তাই হয়তো ইতিহাসের প্রয়োজনেই আমার অভিষেক হয়েছিল হস্তিনাপুরের যুবরাজ হিসেবে। মহারাজের জয় হোক। রাজগুরু, আপনি এই অসময়ে আমার কাছে? এই সময় তো আপনারও এখানে থাকবার কথা নয় মহারাজ। এখন তো আপনার রাজসভায় বসে সভার কাজ পরিচালনা করবার সময়। জানি রাজগুরু, আমি জানি। অথচ আজ প্রায় 15 বছর হতে চলল হস্তিনাপুরের মহারাজ তার রাজকার্যের বেশিটা সময় কাটিয়ে দিলেন ওই গঙ্গার দিকে তাকিয়ে। ঠিক ঠিক রাজগুরু, ঠিক। আপনি ঠিক বলেছেন। কিন্তু আমি যে কিছুতেই ভুলতে পারছি না, ওই নদীর বুকে বিলীন হয়ে গেছে আমার 8 সন্তান। আমাকে পরিত্যাগ করে ওই নদীর গর্ভেই আশ্রয় নিয়েছেন এই হস্তিনাপুরের রানী, আমার প্রিয়তমা গঙ্গা। হস্তিনাপুরের রাজার কাছে তার সকল প্রজারাও তো সন্তান। এই হস্তিনাপুর রাজ্য তার রাজার কাছে প্রিয়তম নয় কি? আমি বুঝতে পেরেছি আপনার ইঙ্গিত। তাই তো হস্তিনাপুরের ভবিষ্যৎ নিয়ে আমি অত্যন্তই চিন্তিত। আমার পরে কে হবেন এই হস্তিনাপুরের রাজা? ভবিষ্যৎ সময়ের কথা ভেবে বর্তমান সময়কে অবহেলা করা কি উচিত মহারাজ? বর্তমান সুরক্ষিত হলে ভবিষ্যৎ তার নিজের নিয়মেই সঠিক পথে এগোবে। আমি শুধু এই কথাটুকুই আপনাকে মনে করাতে এসেছিলাম। আমি আপনার প্রতি কৃতজ্ঞ রাজগুরু। রাজা দীর্ঘজীবী হোক। দেখো গঙ্গা, দেখো, এর পরেও তুমি এমনই ভাবে ওই নদী বক্ষে নিজেকে আড়াল করে রাখবে? হস্তিনাপুরের এই সংকটের সময়েও তুমি চুপ করে থাকবে? একি কার এত বড় সাহস যে গঙ্গার বুকে তীর নিক্ষেপ করে? সারথি! কে সেই দুঃসাহসী যে গঙ্গাকে স্তব্ধ করে দেবার সাহস দেখায়? সামনে আসুন।
মহারাজা শান্তনুর জয় হোক। গঙ্গা, ও গঙ্গা, 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 তুমি তুমি ফিরে এসেছো। আমি যে না মহারাজ, আমি ফিরে আসিনি। তবে আমি আপনার অষ্টম পুত্রকে ফিরিয়ে দিতে এসেছি। দেবব্রত, প্রণাম মা। তোমার পিতা শান্তনু, প্রণাম করো। প্রণাম পিতা। এসব কি হচ্ছে গঙ্গা? আমি যে কিছুই বুঝতে পারছি না। মহারাজ, আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার অষ্টম পুত্রকে আমি সময় হলেই ফিরিয়ে দেব। আজ সে সময় এসেছে মহারাজ। এই হলো সেই অষ্টম পুত্র, দেবব্রত। দেবব্রত? ও গঙ্গা, গঙ্গা, তুমি জানো না কত বড় দুশ্চিন্তার পাথর আমার বুক থেকে আজ সরে গেল। জানি মহারাজ, জানি। তাই তো দেবব্রতকে আমি ঋষি বশিষ্ঠের কাছে বেদ ও বেদান্ত পাঠ করতে পাঠিয়েছিলাম। গুরু বৃহস্পতি শিখিয়েছেন দেবতাদের রাজনীতি। গুরু শুক্রাচার্যের কাছে পাঠ করেছে অসুরতলের রাজনীতি। বাহ গঙ্গা, বাহ! দেবব্রতই হবে আপনার যোগ্য উত্তরসূরি। কিন্তু গঙ্গা, আমি কিছুতেই বুঝতে পারছি না, তবে কেন তুমি আমাদের সন্তানদের সেদিন এই নদীর বুকে সমর্পণ করেছিলে? নেহাতি শেষবার, অর্থাৎ আমার অষ্টম সন্তানের সময় আমি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে তোমাকে বাধা দিয়েছিলাম। তাই কি আমি আজ ফিরে পেলাম দেবব্রতকে? এসবই পূর্ব নির্ধারিত ছিল মহারাজ। এর পেছনে আছে এক অভিশাপের কাহিনী, ঋষি বশিষ্ঠের অভিশাপ। অভিশাপ? আমি যে কিছুই বুঝতে পারছি না গঙ্গা। আমাকে তুমি বিস্তারিতভাবে সব বলো, আমি শুনতে চাই সেই কাহিনী। বলছি মহারাজ, বলছি। আমার গর্ভের ওই ৮ জন সন্তান ছিলেন ৮ জন বসুদেব, পৃথিবীতে যারা অষ্টবসু নামে খ্যাত। অষ্টবসু? কারা ছিলেন এই অষ্টবসু গঙ্গা? এরা হলেন ব্রহ্মা প্রজাপতির সন্তান। এই ৮ জন হলেন অনল, ধারা, অনিল, অহ, প্রত্যুষ, প্রভাস, সোম এবং ধ্রুব। এসব তুমি কি বলছো গঙ্গা? আমি ঠিকই বলছি মহারাজ। আর এই ৮ জন বসুদেবী একদিন মহারিষি বশিষ্ঠ মুনির তপবনে ভ্রমণে এসেছিলেন। আহা, সত্যি এমন অপূর্ব পরিবেশে মন প্রাণ যেন জুড়িয়ে যায়। এ যেন এক মায়াবী জগৎ। মহারিষি বশিষ্ঠদেবের এই তপবন যেন স্বর্গীয় শান্তির শ্রেষ্ঠ জায়গা। ওই দেখো প্রভাস, কি সুন্দর গাভী! আরে, এ যে কামধেনু! বাহ, অপূর্ব সুন্দর তো এই কামধেনু। আমার স্ত্রী যে অনেক দিন ধরেই এমন কামধেনুর খোঁজ করছিলেন। ও তাই বুঝি? ওর সখী জিতবতীকে ও কামধেনু উপহার দিতে চায়। তাহলে চলো না, আমরা ওকে আমাদের সঙ্গেই নিয়ে যাই। কথাটা তো মন্দ বলনি। কিন্তু মহারিষি বশিষ্ঠ কি আমাদের এই প্রস্তাবে রাজি হবেন? তাকে জানাবারই বা কি দরকার? আর এই অপূর্ব সুন্দর তপবনে এই একটি মাত্র কামধেনু না থাকলেই বা কি ক্ষতি? কথাটি তো তুমি মন্দ বলনি প্রভাস। তাহলে চলো ওই কামধেনুকে আমাদের সঙ্গেই নিয়ে যাই। এত বড় স্পর্ধা তোমাদের! আমার তপবনের কামধেনু তোমরা হরণ করে নিয়ে যেতে চাইছো? ক্ষমা করবেন মহর্ষি। হরণ করবার জন্য আমরা কি নিয়ে যেতে চাইছিলাম না। আমার স্ত্রীর ইচ্ছে এমন একটি কামধেনু লাভের,
আমার অজ্ঞাতে আমার অনুমতি না নিয়ে ওকে নিয়ে যাওয়ার ইচ্ছে পোষণ হরণ করারই শামিল। তোমরা মহাপাপ করেছো, তোমাদের শাস্তি পেতে হবে। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা এই 8 জন বসু পরের জন্মে পৃথিবীতে জন্মগ্রহণ করবে। স্বর্গসুখ থেকে, দেবতার সম্মান থেকে বঞ্চিত হবে তোমরা। ক্ষমা করুন ঋষি, আমরা ভুল করেছি। আমরা অন্যায় করেছি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ক্ষমা করুন প্রভু। তোমরা যদি তোমাদের ভুল বুঝতে পেরেছো, তবে আমি তোমাদের শাস্তির লাঘব করছি। আমার অভিশাপে তোমাদের ওই মর্তলোকে একদিন হলেও জন্ম নিতে হবে। আর তোমাদের জন্মদাত্রী যদি তোমাদের জন্মের পর মর্তলোকের জীবন থেকে মুক্তি দেন, তবেই তোমরা অভিশাপ থেকে মুক্তি পাবে। তাই যেন হয় প্রভু, তাই যেন হয়। তবে প্রভাস, তোমার অপরাধ সকলের থেকে বেশি। তোমার মনেই এমন অসৎ চিন্তার প্রথম উদ্রেক হয়েছিল, তাই তোমাকেই শুধু থেকে যেতে হবে ওই মর্তলোকে। না প্রভু। আর সেই প্রভাস অর্থাৎ 2 বসুই হল আমার গর্ভের 8ম সন্তান, এই দেবব্রত। তাই তুমি নদীবক্ষে আমার সন্তানদের ভাসিয়ে দিয়ে ওদের মুক্তি দিতে? হ্যাঁ মহারাজ, তপবন থেকে ফেরবার পথে বসুদেবদের সঙ্গে আমার দেখা হয়। ওরা তখন ছিল অবসন্ন, ক্লান্ত, বিধ্বস্ত। বসুদেবগণের অনুরোধে আমার গর্ভেই ওরা এই মর্তলোকে জন্ম নিয়েছিল, আর আমি ওদের শাপ মুক্ত করেছিলাম। প্রভাস অর্থাৎ 2 বসুই দেবব্রত হয়ে থেকে যাবে মর্তলোকে। দেবব্রতই হবে হস্তিনাপুরের ভবিষ্যৎ রক্ষাকর্তা। আর তুমি ফিরবে না হস্তিনাপুরে গঙ্গা? না, এ হয় না মহারাজ। আমাকে ফিরে যেতেই হবে। আমাদের সন্তান এই দেবব্রতর মধ্যেই আমি থেকে যাব আপনার কাছে। চললাম আমি। ভালো থাকুন আপনারা। দেবব্রত, এতদিন তোমাকে যেমনটি শিক্ষা দিয়েছি, ঠিক সেভাবেই তুমি থেকো তোমার পিতার পাশে। পালন করো পুত্রের কর্তব্য। প্রণাম মা, আমায় আশীর্বাদ করুন, আমি যেন পারি পিতার যোগ্য হয়ে উঠতে। আশীর্বাদ করছি, তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালনের মধ্যে দিয়েই হয়ে উঠবে এই পৃথিবীতে অমর। চললাম আমি মহারাজ। গঙ্গা, পিতা। দেবব্রত, তুমি আবার ওই নদীকে তার নিজের মতো করে বইতে দাও। যথা আজ্ঞা পিতা। নদী যেমন তার নিজের গতিতে বয়ে চলে, সময়ও এমনি ভাবে বয়ে যায় নিজের নিয়মে। পিতা শান্তনু যেদিন মহানন্দে আমাকে নিয়ে প্রবেশ করেছিলেন হস্তিনাপুরে, সেদিন হয়তো তিনিও জানতেন না মহা ধুমধাম করে যুবরাজ হিসেবে আমার অভিষেক হলেও হস্তিনাপুরের রাজা আমি কোনোদিনও হব না। আর সেটা হয়তো জানতো একজনই, সময়। হস্তিনাপুর রাজ রাজা শান্তনুর জয়, প্রজাপালক ন্যায়াধিপতি মহারাজ শান্তনুর জয়। মহামান্য সভাসদগণ, আজ হস্তিনাপুরের এক বিরল আনন্দের দিন। আমি আমার পুত্র দেবব্রতকে যুবরাজ ঘোষণা করতে চলেছি। বোধ করে দেবব্রতই হস্তিনাপুরের যোগ্য উত্তরসূরি। মহারাজ, প্রজারা জানতে চাইছেন রাজকুমার দেবব্রত এত বছর কোথায় ছিলেন। প্রজাদের অবগত করুন,
দেবব্রত এতদিন ছিলেন ওর মা রাজমহিষী গঙ্গার কাছে। উনি দেবব্রতকে করে তুলেছেন হস্তিনাপুরের যোগ্য উত্তরসূরি। মহারাজ, আমায় ক্ষমা করবেন। মহারানী গঙ্গার আপনার একমাত্র পুত্র হিসেবে দেবব্রত হস্তিনাপুরের উত্তরসূরি, এ কথা সত্য। কিন্তু তিনি যে যোগ্য তার প্রমাণ তো দেবে ভবিষ্যৎ। দেবব্রত যোগ্যতা সম্পর্কে আমি নিঃসন্দেহ রাজগুরু। রাজগুরুদেবের কথা আমিও সমর্থন করছি। আমার যোগ্যতার প্রমাণ দেবে ভবিষ্যৎ। কিন্তু গুরুদেব, ভবিষ্যতের উপর নির্ভর না করে যোগ্যতার পরীক্ষায় ভবিষ্যতে সফল হওয়ার জন্য বর্তমানে আমি যোগ্য কিনা সেটাই তো এখন বোঝা গুরুত্বপূর্ণ। বাহ, চমৎকার, অতীব উত্তম। পরম পূজনীয় রাজগুরু, মাননীয় সভাসদগণ, আমি দেবব্রত মহারাজ শান্তনু এবং মা গঙ্গার পুত্র, মহর্ষি ভার্গব, ঋষি বশিষ্ঠ, দেবগুরু বৃহস্পতি আমার শিক্ষাগুরু। আমি বিশ্বাস করি বিদ্যায় দেয় বিনয়, আর বিনয় দেয় যোগ্যতা, আর সেই যোগ্য রাজার আঙুল ধরেই চলবে রাজনীতি। আজ সত্যি হস্তিনাপুরের বড়ই আনন্দের দিন। আমার দৃঢ় বিশ্বাস হস্তিনাপুরের যুবরাজ হিসেবে দেবব্রতই সর্বোত্তম, শ্রেষ্ঠ। জয় যুবরাজ দেবব্রত, জয় জয় যুবরাজ দেবব্রত, জয় জয় যুবরাজ দেবব্রত, জয় জয় যুবরাজ দেবব্রত, জয় জয় যুবরাজ দেবব্রত, জয়। দেখো দেবব্রত, দেখো, যত দূর তোমার দৃষ্টি পৌঁছচ্ছে তার থেকেও অনেক অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই হস্তিনাপুরের সীমা। আর এত বড় রাজ্যের ভবিষ্যতের রাজা হবে তুমি। তবে পিতা, বহু দূরের সীমা পরিসীমা পর্যবেক্ষণ না করে আমি আমার রাজ্যের প্রজাদের চিনতে চাই, বুঝতে চাই তাদের সুখ, দুঃখ, অভাব, অভিযোগ। প্রজারাই তো আমাদের রাজ্যের মূল শক্তি। সত্যি দেবব্রত, তোমার মা গঙ্গা তোমায় যথার্থই শিক্ষা দিয়েছেন। আজ আমার নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে, এবং আমি নিশ্চিন্তও বোধ করছি যে আমার পরে হস্তিনাপুরের ভবিষ্যৎ সম্পূর্ণ নিরাপদ। মহারাজের জয় হোক। মহারাজ, গুপ্তচর খবর এনেছে শল্যরাজ তার বিশাল সেনাবাহিনী নিয়ে হস্তিনাপুরের দিকে এগিয়ে আসছেন। কি? শল্যরাজের এত বড় সাহস হস্তিনাপুর আক্রমণের স্পর্ধা দেখায়? সেনাপতিকে খবর দাও, আমি এক্ষুনি বের হব। না পিতা, আপনি নয়, এবার আমি যাব। আর আমি যাব একা। ওই শল্যরাজের সেনাবাহিনীকে ধ্বংস করে দেবার জন্য আমি একাই যথেষ্ট। দেবব্রত, মনে রেখো মদ্ররাজ শল্য কিন্তু একজন দক্ষ যোদ্ধা, এবং তিনি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে রথ চালাতে পারেন। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন পিতা, আশীর্বাদ করুন। আশীর্বাদ করি, বিজয়ী হও। রক্ষী, সারথীকে আমার রথ প্রস্তুত করতে বলুন। শল্যরাজ, কোথায় আপনি? সাহস থাকলে সরাসরি যুদ্ধ করুন।
মহারাজ শান্তনু বুঝি ভয় পেয়েছেন? না, মহারাজা শান্তনু মনে করেন মদ্রর মতো রাজ্যের আক্রমণ প্রতিহত করবার জন্য তার পুত্র এই দেবব্রত একাই যথেষ্ট। খবরদার! যুদ্ধের জন্য প্রস্তুত হও। হস্তিনাপুর আক্রমণের চিন্তা মনে আসাটাই অপরাধ। শল্যরাজ, আপনি ওই আগুনের বলয়ে বন্দী। ওই আগুন যতক্ষণ জ্বলবে আপনি ততক্ষণ বন্দী থাকবেন, তারপর আপনি মুক্ত। ক্ষমা করে দিলাম আপনাকে, ফিরে যান মদ্রায়, নয়তো আপনার ওই সেনাবাহিনীর মতো আপনিও শেষ হয়ে যাবেন। যান, জীবন দান করলাম আপনাকে, মনে থাকে যেন। জয় যুবরাজ দেবব্রত, জয় যুবরাজ দেবব্রত, জয়। আপনারা সকলে বলুন, জয় হস্তিনাপুরের জয়। এইভাবেই সময় আমাকে গঙ্গাপুত্র দেবব্রত থেকে সরাসরি নিক্ষেপ করেছিল হস্তিনাপুরের রাজনীতিতে। আর ঠিক এভাবেই সময়ই দেবব্রতকে পরিণত করেছিল হস্তিনাপুরের রক্ষাকর্তা হিসেবে। সময়ই আমাকে প্রতিষ্ঠিত করেছিল মহাভারতের সেই কঠিন চরিত্রে। ভীষ্ম, ভীষ্ম, ভীষ্ম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.